আমার সন্টু মন্টু, সোনা বাচ্চাদের মা বানানোর জন্য হলেও তোমাকে কাছে চাই। তাড়াতাড়ি চলে আসো লাভ বার্ড। আর কতদিন এভাবে পালিয়ে বেড়াবে আমার থেকে? ফোনের স্ক্রিনে আননোন নাম্বার থেকে আসা মেসেজটার দিকে তাকিয়ে আছে তে। বুঝতে পারছে না মেসেজটা দিল কে। তবে আপাতত এসব বিষয় নিয়ে মাথা ঘামাবে না। অনেকক্ষণ হলে এয়ারপোর্টে কারোর জন্য অপেক্ষা করছে। তে বারবার হাতে থাকা ঘড়িটার দিকে তাকিয়ে দেখছে। চোখে চশমা, পরনে কালো রঙের টপস, তার উপরে ডেনিম জ্যাকেট, গলায় ঝুলানো কালো রঙের একটা সুন্দর স্কার্ফ। তার এই সাদা মাটা সাজে অসম্ভব সুন্দর লাগছে তাকে। তে সবসময় এভাবেই থাকে, যদিও তার বাড়িতে কারোরই এসব পছন্দ নয়। নিজের চলাফেরার জন্য সবসময় কথা শুনতে হয়েছে বাবার কাছ থেকে। এই 2 বছর থেকেছে নিজের মতো, যখন যা ইচ্ছে হয়েছে তাই করেছে। এত সময় ধরে ব্যাগপত্র হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে বিরক্ত লাগছে খুব। মনে মনে বকাবকি করছে ভাইকে। সবিনের আজকে নিয়ে আসার কথা ছিল তেইকে। তেয়ের পুরো নাম হচ্ছে কিম তেয়ং। আজকে থেকে 2 বছর আগে নিজের বিয়ে আটকাতে পরিবারের সবার থেকে এক প্রকার ঝামেলা করে চলে গিয়েছিল আমেরিকাতে। যাওয়ার কথা ছিল আগে থেকেই, মাঝখান থেকে এসে বিয়ে নামক সমস্যাটা আটকে দিল তার বাইরে যাওয়া। এই সমস্যা থেকে বাঁচার জন্যই একমাত্র ক্রাইম পার্টনার অর্থাৎ চাচাতো ভাই সাহায্যে বাবা চাচা সবাইকে বুঝিয়ে পাড়ি জমিয়েছিল আমেরিকায়। বাবার সাথে তেয়ের সম্পর্কটা ভালো হয়নি এখনো। মেয়েকে ভালোবাসলেও এই আবদারে সায় দেননি তেয়ের বাবা। সেজন্যই মেয়ের সাথে এখন তেমন কথা বলেন না। প্রতি মাসে টাকা পাঠিয়ে দিতে নিয়ম করে। আজকে ঠিক 2 বছর পরে তে পা রেখেছে তার পরিচিত দেশের মাটিতে। ফোন থেকে নজর সরিয়ে আশেপাশে তাকিয়ে দেখছিল তে। ভাবলো আর অপেক্ষা করবে না, নিজেই চলে যাবে এবার। হাঁটতে শুরু করবে, তখনই কেউ তার 2 হাতে তের চোখ ধরে নিয়েছে। বুঝতে বাকি নেই এটা তার ভাই। সবিনের হাত ধরে বলছে তে, ছাড়ো তো ভাইয়া, ঢং করতে হবে না এখন আর। সবিন তের চোখ ছেড়ে তাড়াতাড়ি করে সামনে এসে দাঁড়িয়েছে। বুঝতে পারলি এভাবে? ভুলে যাস না তে, আমি তোর 6 মাসের বড় ভাইকে সম্মান দিয়ে কথা বলতে হয়। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় তুমি আমার, মনে থাকবে এখন থেকে। এইবার যাই চলো, গরমে আমার অবস্থা খারাপ। সবিন তাড়াতাড়ি করে গাড়ির কাছে গিয়েছে। তের হাতে থাকা ট্রলি ব্যাগটি নিয়ে তুলেছে গাড়িতে। হাত দিয়ে দেখিয়ে বলছে তেকে, আমার গাড়িতে উঠে গাড়িটাকে ধন্য করুন রানী ভিক্টোরিয়া। ভাইয়ের কথা শুনে হাসিতে, এটা নতুন নয়, সবিন যে তাকে কত নামে ডাকে হিসেব নেই। তেকে নিয়ে সবিন একটা দামি হোটেলে এসে উঠেছে। আজকে দিয়ে থাকবে এখানেই, কালকে আবার সবিন নিয়ে যাবে তাকে। তেয়েরও বাড়ি ফিরতে ভালো লাগছে না। বাড়িতে গেলে বিয়ের জন্য চাপ দিবে বাবা মা, সবাই মিলে তাকে। তে বুঝে পায় না বাড়িতে তার বড় ভাই বড় বোন রেখে সবাই মিলে তাকে বিয়ে দিতে চায় কেন। সবিন তেকে দাঁড় করিয়ে রেখে অন্যদিকে গিয়েছে ফোনে কথা বলতে। হোটেলের কর্মচারী ছেলেটা ব্যাগপত্র সব নিয়ে রুমে রেখে এসেছে। ফোনের দিকে নজর ছিল তের, তাই খেয়াল না করে নিজের রুমের পাশের রুমটাতে গিয়ে ঢুকেছে সে। হাতে থাকা ব্যাগটা বিছানায় রেখেছে। গরমে নাজেহাল অবস্থা, ভাবলো চেঞ্জ করবে। আশেপাশে তাকিয়ে কাপড় চোপড়ের ব্যাগ খুঁজলো, না পেয়ে বিছানায় রাখা ব্যাগটা থেকে একটা টি-শার্ট বের করে নিয়েছে। আপাতত এটাই পরবে। রুমে তেয়ে ছাড়া আর কেউ নেই। দরজা আটকে চেঞ্জ করে নিয়েছে। হাত মুখে পানি দেওয়ার জন্য ভাবলো ওয়াশরুমে যাবে। সেদিকে তাকাতেই চোখ দুটো গোল গোল হয়ে বেরিয়ে আসার উপক্রম তের। উদম শরীরের দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে 2 হাত বুকে ভাঁজ করে দাঁড়িয়ে আছে এক সুদর্শন যুবক। বয়স তার 29 বা 30-এর কাছাকাছি হবে। তে তাকে ভালো করেই চেনে। এই মানুষটার জন্যই দেশ ছেড়েছিল। সে ফিরেই আবার এই মানুষটার সাথে দেখা হতে হলো তার। কিন্তু এই বিষয়টা ভাবাচ্ছে না তাকে। ভাবছে এটাই তে যে চেঞ্জ করলো। সেটা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে এই অসভ্য লোক? ঠোঁট কামড়ে হাসছে কিভাবে দেখো তো। তে এটাই মনে হচ্ছে। তার রুমে এই মানুষটা আসলো কিভাবে? ইচ্ছে করে কি করেছে এসব? রাগ হচ্ছে খুব। ভুরু জোড়া কুচকে রেগে মেগে তাকিয়েছে সামনে দাঁড়িয়ে থাকা জিওন জাংকুক নামক লোকটির দিকে। জাংকুক এগিয়ে আসে তেয়ের কাছে। তে কিছু বলতে যাবে, তখনই বলে উঠল, অপূর্ব লেগেছে। তে ঘাবড়ে গেছে। যা ভেবেছিল তাই কি সত্যি হলো? থতমত খেয়ে জিজ্ঞাসা করে, কি অপূর্ব লেগেছে? আরে আরে, ভয় পাচ্ছ কেন? আমার জিনিস আমি তো দেখেছি, অন্য কেউ দেখেনি। মানে কি দেখেছেন? জাংকুক ঠোঁট কামড়ে হাসে। তেয়ের হাত ধরে এক টানে নিজের কাছে নিয়ে আসে। তেয়ের হাত আপনা আপনি চলে যায় জাংকুকের উন্মুক্ত বুকে। কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে জাংকুক, লাভ বার্ড,
এত বড় হয়ে গেলে কবে? তের ভালো লাগলো না জাংকুকের আচরণ। ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে দিতে চায় জাংকুককে, কিন্তু শক্তপোক্ত শরীরের জাংকুকের শক্তির সাথে সে পেরে ওঠে না। কি ধরনের অসভ্যতাম এগুলো! জাংকুক বাঁকা হাসে, ফু দিয়ে তের মুখের চুলগুলো সরিয়ে দেয়। আমি তো যেতাম তোমার কাছে, নিজেই চলে আসলে যে। খুব বেশি মনে পড়েছিল আমাকে। এসেছো যখন আর যেতে দিচ্ছি না। ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবো তোমাকে লাভবার্ড। ঠাট্টার স্বরে বলে ওঠে তে। তারপর প্রেম, বিয়ে, বাসার বাচ্চা কাচ্চা, তারপর 2 বাচ্চার প্ল্যানিং। জাংকুকের উপরে জমিয়ে রাগ আছে তের। এই কথাগুলো কেন যেন নিতে পারছে না সে। জাংকুক কি যেন ভেবে এগিয়ে আসছিল তের দিকে। ঠিক তখনই নিজের পায়ের হিলটা দিয়ে জোরে আঘাত করে জাংকুকের পায়ে। প্রচণ্ড ব্যথা অনুভব হওয়ায় তেকে ছেড়ে দিয়েছে জাংকুক। এবার আর ভালোভাবে কথা বলে নিতে রাগে পাশে থাকা কাঁচের গ্লাসটা ছুঁড়ে ফেলেছে জাংকুকের দিকে। জাংকুক সেটা লুফে নিয়েছে। বিয়ের আগেই আমাকে মেরে বিধবা হওয়ার শখ জেগেছে তোমার? ডক্টর জিউং জাংকুক অসভ্য, সাথে চরিত্রহীনও। জানা ছিল না তো এটা আমার? জাংকুক চোখ তুলে তাকায় তের দিকে। এই মেয়ের মুখ থেকে এই কথা নতুন শুনছে না সে। আবারও তেকে ধরতে গেলে সে চলে যেতে নেয়। জাংকুক দ্রুত গিয়ে সামনে দাঁড়ায়, এক পা করে এগিয়ে যাচ্ছে তের দিকে। জাংকুক যত এগোচ্ছে তে ততই পিছিয়ে যাচ্ছে। পিছতে দেয়ালের সাথে ঠেস লেগে গেছে তের পিঠ। চলে যেতে চাইলে জাংকুক 2 হাতে আটকে নেয় তেকে। ঠোঁটের কোণে দুষ্টমিতে ভরা হাসি নিয়ে বলে ওঠে, এই চরিত্রহীন লোকটার সাথেই থাকতে হবে তোমাকে। এই চরিত্রহীন লোকটাই তোমার ছেলের বাপ হবে, তোমাকে আদর করবে, তারামি করলে চড়থাপ্পড়ও দিবে। আরো গভীরে যাব, হবু বউ রেখে তার বোনের সাথে ফ্লার্টিং করছেন। লজ্জা লাগে না আপনার? নিজের বরকে বোনের বর বানিয়ে দিতে লজ্জা লাগছে না তোমার? দরজার সামনে দাঁড়িয়ে আছে কেউ। দরজা ধাক্কানোর শব্দ কানে আসছে তের। জাংকুকের রাগ হলো, এই অসময়ে কে ডাকতে এলো তাকে। চোখে মুখে বিরক্তি নিয়ে দরজার দিকে তাকিয়ে বলছে, কোন শালারে? দরজা খোল জাংকুক। মেয়েটি কণ্ঠস্বর ভেসে আসলো দরজার ওপাশ থেকে। এই মেয়ে আর কেউ নয়, তের বোন আর জাংকুকের বেস্ট ফ্রেন্ড রোজি। জাংকুক গিয়ে একটা শার্ট হাতে তুলে নেয়। পড়তে তের দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে দিয়ে বলছে, ভয় নেই লাভবার্ড, আমার এই দেহ, এই মন সবকিছুই তোমার, আর কাউকে দেখাবো না। তে মুখটাকে অন্যদিকে ঘুরে নিয়ে বলছে, দেখার জন্য বসে আছি আমি। বিড়বিড় করে বলল। তের কথা শুনে নিয়েছে জাংকুক। জাংকুক ঠোঁট কামড়ে হাসে। তের কাছে গিয়ে তার দিকে কিছুটা ঝুঁকে বলে, বসেই তো আছো, না হলে দেশে ফিরে সোজা আমার বেডরুম পর্যন্ত চলে আসতে। তোমার বোন ডিস্টার্ব করলো তাই, নইলে 1000টা চুমু দিয়ে ভরে দিতাম এত সময়ে। তাড়াতাড়ি কাজ সারলেই না তাড়াতাড়ি আমার সন্টু মন্টু সোনারা ডাউনলোড হবে। জাংকুকের কথা সহ্য হচ্ছে না তের। ইচ্ছে করছে কষে একটা থাপ্পড় মারতে গালে। দাঁত কটমট করে দাঁড়িয়ে আছে, কোনো কথা না বলে। ভেতরে রাগে শেষ হয়ে যাচ্ছে সে, যার জন্য দেশ ছাড়লো এক সময়। দেশে ফিরে সবার আগে তার সাথে দেখা হলো তের। দরজা খুলতেই দেখা মিলল শোভিন আর রোজির। রোজি রেগে মেগে তাকিয়েছে তের দিকে। চোখে মুখে তের প্রতি ঘৃণা প্রকাশ পাচ্ছে যেন। তে বুঝে পায় না রোজি সবসময় এমন ব্যবহার কেন করে তের সাথে। আগে তো ছিল না এমন। এই 2 বছরে হাতে গড়ে 4-5 বার ফোন দিয়েছে, তাও নিজের সাথে জাংকুকের ভালোবাসার কথা বলতে। জাংকুক তাকে এটা সেটা গিফট দিয়েছে, সামনে তাদের বিয়ে। এগুলো বলা ছাড়া ভালো খারাপ কেমন আছে তে এসব কিছুই জিজ্ঞাসা করেনি রোজি। সবই এসে তের পাশে দাঁড়ায়। বিছানায় থাকা তের ব্যাগটা হাতে নিয়ে বোনের হাত ধরে নিয়ে যেতে চায় রুম থেকে। মাথা গেছে তোর? কার না কার রুমে ঢুকে পড়েছিস, খেয়াল আছে সেদিকে? এত দূর জানি, তার উপর এমন গরম। আমার মাথা ঠিক ছিল না ভাইয়া। রুম থেকে বেরিয়ে যাচ্ছিল শোভিন আর তে। তখন রোজির কণ্ঠ ভেসে আসে, তোর বোন ভুল করে আসেনি এখানে শোভিন, ইচ্ছে করেই করলো এটা। নিজে থেকে একটা ছেলের রুমে ঢুকে দরজা লাগিয়ে এত সময় ছিল, লজ্জা নেই ধরতে? তের মুখে কথা নেই, রাগ হলো, চুপ করে আসে সে। এই মুহূর্তে কথা বলে মুখ খারাপ করতে চাইছে না। তে কিছু না বললেও শোভিনের ভালো লাগলো না রোজির কথা। শোভিন কিছু বলতে যাবে, তার আগে জাংকুক বলে ওঠে, লজ্জা করবে কেন? আমার রুমে তো এসেছে, আমার সবকিছু তোর বোনের। এরপর থেকে বুঝে শুনে কথা বলবি, তেঁতুল গাছের পেতনি। রোজির মুখটা দেখার মতো ছিল। রেগে গেছে জাংকুকের কথা শুনে। রাগের থেকেও বেশি খারাপ লাগছে তার। এতগুলো দিন ধরে পড়ে আছে জাংকুকের পিছে। জাংকুক কি বোঝে না রোজি তাকে ভালোবাসে? রোজির মুখের রিয়াকশন দেখে খুব হাসি পেল তের।
তোর হবু বরকে বাক্সের ভিতরে বন্ধ করে রাখ আপু, বলা যায় না কখন কে চুরি করে নিয়ে যায়। আবার মজা করছিস তুই আমার সাথে? যেতে যেতে বলছে তে, আমার এত ফালতু সময় নেই। তের যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলছে জাঙ্কুক, এই ধানি লঙ্কা কি আমার চাই? কি বললি? তোকে আমার ছেলের শাশুড়ি বানাবো এটা বলেছি। আয়, ইউনোর সাথে দেখা করতে যাব। ইউনো, জাঙ্কুক আর রোজির বন্ধু। এই তিনজনের বন্ধুত্ব কলেজ লাইফ থেকেই। নিজের কাজে এখানে এসেছে জাঙ্কুক, জানা মাত্রই রোজি আর ইউনো চলে এসেছে। হেঁটে চলে যাচ্ছিল জাঙ্কুক, রোজিও তার পিছু পিছু গিয়েছে। এইদিকে তে শান্তি পাচ্ছে না, মনে মনে ভাবছে কেন এসেছিল এখানে। শোভন চলে যাচ্ছিল তেকে রেখে। মন বাড়ি যেতে চাইছে না, তাই জোর করবে না, নিজেও পা বাড়াতেই কানে আসে তের কথা। শোভনকে ডেকে বলছে তে, আমি এখানে থাকবো না ভাইয়া, বাড়ি চলো, এখানে ভালো লাগছে না আমার। আমার চোখের পলক পড়ার আগেই তোর মুখের কথার পরিবর্তন হয়ে যায়। একটু আগেই না রাগ দেখালি বাড়ি যাবি না বলে। এত কথা বলতে পারবো না, গাড়িটা সাথেই আছে, নিয়ে চলো আমাকে এখান থেকে। যথাজ্ঞা রানী সাহেবা, আসুন। তে হাসে শোভনের কথা শুনে। তের বড় রোজি। শোভন হলো তের চাচাতো ভাই, তবে ছোটবেলা থেকেই রোজির থেকে বেশি তেকে ভালোবাসে। এই যে এখনো বলার সাথে সাথে মেনে নিল তের কথা। ওর জায়গায় রোজি থাকলে 2-3টা কথা শুনিয়ে দিতে এত সময়ে। রাত হতে চলেছে প্রায়। বড় আলিশান বাড়িটার গেটের সামনে থেমেছে কালো রঙের গাড়িটা। গাড়ির জানালার দিকে তাকিয়ে দেখলো তে রাত হয়ে গেছে। সাথে তাদের কি সুন্দর লাইটিং করা, দেখতেই ভালো লাগছে। এই বাড়ির প্রতিটা মানুষকে সে মিস করেছে এতদিন। গেট পেরিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেছে গাড়িটা। হর্ন শুনে বাড়ির ভিতর থেকে ছুটে এসেছে 2 চল্লিশার্ধ মহিলা। একজন তের আম্মু, তের চাচি, তাদের পাশে বাড়ির হেল্পিং হ্যান্ডরা দাঁড়িয়ে আছেন। তেকে দেখার বড় ইচ্ছে তাদের। এসেছে পর থেকে শুনে যাচ্ছে এ বাড়ির মেয়ের কথা, কিন্তু দেখা হয়নি তাকে। তে গাড়ি থেকে নেমেছে কিনা দৌড়ে এসে জড়িয়ে ধরেছেন তার আম্মু আর চাচি দুজনে। কথাবার্তা বলে বাড়ির ভেতরে নিয়ে গেলেন তেকে। নিজের রুমে এসে ধপ করে বিছানায় বসে পড়েছে তে। চোখ বন্ধ করে ভাবছে কিছু সময় আগে জাঙ্কুকের সাথে তার দেখা হওয়ার কথা। কিছু একটা ভেবে উঠে বসেতে ফোনটা হাতে নিয়ে তখনকার মেসেজটা চেক করে বুঝতে বাকি নেই এখন মেসেজটা তাহলে জাঙ্কুকে দিয়েছিল তাকে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে তের। জাঙ্কুকের দেওয়া লাভ বার্ড নামটা খুবই পছন্দ তার, কিন্তু মনে ছিল না তখন। মনে ছিল না বললে ভুল হবে, ইচ্ছে করেই মনে রাখতে চায়নি এই নামটি। পুরনো অতীত মনে পড়ে তের মুখের হাসি মুহূর্তেই চলে যায়। জাঙ্কুককে নিয়ে সে ভাবছে কেন। হবু বউয়ের বোনের প্রতি এমন আচরণ কি মানায় জাঙ্কুককে? তের ভাববে না এসব। লম্বা একটা শাওয়ার নিয়ে ঘুমাতে হবে, না হলে ফ্রেশ হবে না মাথাটা। অন্যদিকে ড্রয়িং রুমে পাতানো লম্বা সোফাটায় শোয়া অবস্থায় পড়ে আছে জাঙ্কুক। পাশে থাকা টি টেবিলের উপরে পা দুটো তুলে রেখেছে। কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা জাঙ্কুকের মা এটা সেটা জিজ্ঞাসা করে যাচ্ছেন। সে তখন থেকে উত্তর দেওয়ার নাম নেই। জাঙ্কুকের দৃষ্টি ফোনের দিকে। এবার রেগে গেছেন তিনি। ছেলের কাছে এসে দাঁড়িয়ে বলছেন, তুমি যখন আমাদের পছন্দের মেয়েকে বিয়ে করবে না তাহলে প্রথমে না করলে না কেন? আমি কোনো কালের সম্মতি দেইনি আম্মু। তুমি কি আবারও রোজির জায়গায় ওই মেয়েটাকে বসানোর চিন্তা করছো? ঘাড় কাত করে মায়ের দিকে তাকায় জাঙ্কুক। উঠে দাঁড়িয়ে বলে মাকে, ওই মেয়ে না বলে বৌমা বলো আম্মু। আজকে থেকে 1-2 বছর পরে তার কোলে আমার ছেলে মেয়ে আর তোমার নাতি নাতনি থাকবে। জাঙ্কুক, মাথা ঠিক আছে তোমার? মনে নেই মেয়েটা কিভাবে অপমান করেছিল সবাইকে? জাঙ্কুক কথা বলল না আর। সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে যাচ্ছে নিজের রুমে। জাঙ্কুকের ঠিক পাশ দিয়ে নিচে নামছিল লিজা। ভাইয়ের সামনে এসে পথ আটকায়। ভুরু উঠিয়ে জিজ্ঞাসা করছে জাঙ্কুককে, কি হয়েছে? যা তোর আম্মুকে গিয়ে জিজ্ঞাসা কর। হ্যাঁ হ্যাঁ, আম্মুর কথা তোমার পছন্দ না হলে আমার আম্মু, নইলে দেখা যায় আম্মু আম্মু বলে বাচ্চাদের মতো পুরো বাড়ি ঘুরো। সামনে থেকে সর কার্টুন কোথাকার। লিজার রাগ হলো। একমাত্র মেয়ে বাড়ির, অথচ ভাই 2 পয়সারও দাম দেয় না। লিজা মাকে শুনিয়ে শুনিয়ে বলছে, দেখেছো আম্মু, ভাইয়া কি বিয়ে করবে যে তোমাকে অপমান করেছিল। বেচারা বিয়ে না করে অপেক্ষা করতে করতে মাথার অর্ধেক চুল পাকিয়ে ফেলেছে। জাঙ্কুক পায়ের দিকে তাকিয়ে জুতোর ফিতেটা ঠিক করলো আর এমন বান করলো লিজা এক দৌড়ে জাঙ্কুকের থেকে 10 হাত দূরে চলে গিয়েছে। জাঙ্কুক হাসছে। লিজার কাজে রুমে যেতে যেতে বলছে, এই দূরের জান নিয়ে জাঙ্কুকের সাথে লাগতে এসেছে। জিন ক্ষেপে আছেন, তিনি কোনোভাবেই রোজির জায়গায় থেকে বউ করে আনবেন না। কিছুক্ষণ আগেও রোজি মেয়েটা ফোন দিয়ে কান্নাকাটি করেছে ওনার কাছে।
জাঙ্কুকের বাবা বাড়ি ফিরলে এই বিষয়ে কথা বলবেন ওনার সাথে, ভেবে রেখেছেন এটা। রাত চলে গিয়ে সকাল হয়েছে, ভোরের আলো ফুটেছে চারদিকে। ঘুম থেকে উঠেছে মাত্রতে হাতে ফোনটা নিয়ে মেসেজ অপশনে ঢোকা মাত্রই চোখে পড়লো সেই আননোন নাম্বার থেকে আসা আরেকটা মেসেজ। সেখানে সুন্দরভাবে লিখে পাঠিয়েছে, গুড মর্নিং লাভবার্ড, আমার ভবিষ্যৎ সন্টু মন্টু সোনাদের সুন্দরী আম্মু। মেসেজটা দেখে নিশ্চয়ই রাগ হচ্ছে তোমার। আমি আদর করে একটা চুমু দিলেই তোমার রাগ অভিমান সব চলে যাবে। এইটুকু দেখি ফোনটা রেখে দিয়েছে তে। পরে আরো লেখা ছিল, তবে দেখার ইচ্ছে নেই তার। তে বুঝতে পারছে না জাঙ্কুক চাইছেটা কি। মনে হলো দরজার সামনে দাঁড়িয়ে আছে কেউ। চোখ তুলে তাকাতেই দেখতে পেল রোজিকে। ডাকতে যাবে তখনই গট গট করে হেঁটে চলে গেছে সেখান থেকে। হাতে ধোয়া ওঠা গরম চায়ের কাপ আর একটা খবরের কাগজ নিয়ে বসে আছেন তের আব্বু। এত সময় বাকিরাও ছিল, সবাই চলে গেছে যে যার কাজে। তেদের অফিসের সব দায়িত্ব তার চাচ্চু আর রোজি সামলায়। সবিন মাঝে মধ্যে গিয়ে অফিসে ঘুরে আসে। বলা চলে এসব কাজকর্মের ব্যাপারে বরাবরই উদাসীন সে। তের বাবার শরীর খারাপ, হার্টের সমস্যা আগে থেকেই ছিল, এখন অনেকটা বেড়েছে। তাই তো তড়ি ঘড়ি করে ছুটে এসেছে তে। উপরে তাকিয়ে বারবার দেখছেন মেয়ে ওনার নিচে আসছে না কেন। নিচে গিয়ে দেখা করবেন না বলেই ঠিক করেছেন। মেয়ের প্রতি অভিমান জমেছে সুগার। তে সিঁড়ি দিয়ে নিচে নামছিল, বসে থাকতে দেখে বাবাকে। বড় হওয়ার সাথে সাথে আগের চঞ্চল হাসি খুশিতে কেমন রাগী গম্ভীর তেরে পরিণত হয়েছে। কারোর সাথে নিজে থেকে কথা বলতেও যেন এগোতে বাধে তার। কিন্তু বাবার প্রতি এত অভিমান কি মানায় তাকে? কিছু না ভেবে হুট করে এসে পাশে বসেছে। বাবার গলা জড়িয়ে ধরেছে তে। বাবা মেয়ে দুজনই নিশ্চুপ, কথা নেই কারো মুখে। নীরবতা ভেঙে বলে উঠে তে নিজেই, কেমন আছো আব্বু? এখনো রাগ করে আছো তোমার প্রিন্সেসের উপর? রাগের কারণটা কি অযৌক্তিক? আমার ছোট্ট প্রিন্সেস বড় হয়ে গেছে, বাবাকে এখন মনে আছে তার? বাবার কথায় তের প্রতি অভিমান প্রকাশ পাচ্ছে, বুঝতে পারছে এটা ভালো করেই। তোমার হাত ধরে আমি হাঁটতে শিখেছি আব্বু, আমার পৃথিবী তুমি, তোমাকে আমি ভুলে যাই কি করে বলো? কেন চলে গিয়েছিলে সেদিন? বাবার পছন্দের উপর ভরসা ছিল না তোমার? তোমার পছন্দ ঠিকই ছিল আব্বু, তবে আমার জন্য নয়, এই বাড়ির আরেক মেয়ের জন্য। রোজের কথা বলছো তুমি? সে জাঙ্কুকের ছোটবেলার বন্ধু, কার না অজানা এটা। তাদেরকে এক করছো কেন? এই কথা বাড়াতে চাইল না, চলে যাবে বলে উঠেছে। সোফা থেকে যাওয়ার আগে বাবার মুখের সেই অতি পরিচিত ডাক নামটা শুনতে ইচ্ছে করছে তার। আবারও আসে বাবার কাছে। আমাকে প্রিন্সেস বলে ডাকবে না আব্বু? সুগা মুখ ঘুরিয়ে নিলেন অন্যদিকে। তেও বুঝলো 2 বছরের জমানো রাগ অভিমান শেষ হওয়ার নয় একদিনে। কষ্ট নিয়ে চলে যাচ্ছিল সেখান থেকে। কানে আসে আবারও বাবার কথা, কালকে থেকে তুমি অফিসে জয়েন করবে, তোমার ভাইকে পারলে সাথে নিবে। ঘোরাঘুরি ছাড়া তার তো আর কোনো কাজ নেই। চাচু আর আপু তো আছেই আব্বু, অফিসে কি স্টাফ কম? অত কথা শুনতে চাই না আমি তে। তুমি কালকে অফিসে জয়েন করবে, আমরা সবাই থাকবো। অফিসিয়ালি সিইও পদটা তোমাকেই দেওয়া হবে। পড়াশোনা করে এসেছো বাইরে থেকে, এইটুকু দায়িত্ব নিতে তোমার তো আপত্তি কেন? ঠিক আছে যাব আমি। তে চলে যাবে তখনই হাতে টান পড়ে। তাকিয়ে দেখলো তার মা চাচি দুজনেই দাঁড়িয়ে আছেন। জিহাব রাগে মুখ নিয়ে তের দিকে তাকিয়ে আছে। তে বুঝলো না কারণ। আমাকে নিয়ে সবার এত সমস্যা হলে চলে যাচ্ছি আমি, বাবার মতো এত রকচটা কেন তুই? সমস্যা থাকবে কেন? না খেয়ে উপরে চলে যাচ্ছিস তাই আটকালাম। খিদে নেই আম্মু, খাবো না আমি। তের কথা পছন্দ হলো না তার চাচির, হাত ধরে টেনে নিয়ে গেছেন ডাইনিং টেবিলের কাছে। তেকে বসতে বলে প্লেটে খাবার তুলে দিতে বলছেন। না খেয়ে খেয়ে শুটকির মতো চেহারা বানিয়েছিস, খেয়াল আছে সেদিকে? সবের চেয়ার টেনে টেনে তের পাশে বসতে বসতে বলছে, বিয়ে করবে না বলেই তো লুকিয়েছিল এতদিন। খাচ্ছে না কেন জানো না? পাত্র যেন শুটকির মতো চেহারা দেখে পালিয়ে যায় সেজন্য। হয়েছে, তোমাকে আর কথা বলতে হবে না বাদর মুখ ছেড়ে। সারাদিন ঘুরে বেড়ানো আর বিছানায় বসে বসে খাট ভাঙা ছাড়া আর কোনো কাজ আছে তোমার? সবাই মিলে আমাকে কাজের খোঁটা দিও না তো আম্মু। একদিন আমিও নিজের বিজনেস চালু করব। বস্তা বস্তা টাকা হবে, রাখার জায়গাও খুঁজে পাবে না তখন। তে আর চোখে সবিনের দিকে তাকিয়ে বলছে, কনফিডেন্স ভালো ভাইয়া, তবে ওভার কনফিডেন্স ভালো না। ভয় দেখাবি না, পারলে তোর বান্ধবীকে গিফট করে দে। জেনে শুনে তার জীবন নষ্ট করতে ইচ্ছুক নই আমি। সবিন তেকে মুখ ভেঙচি দেখিয়ে নিজের খাবারে মনোযোগ দিয়েছে।
তেও কথা বলেনি আর। তবে সবিনের সাথে কথা বললেই মনটা ভালো হয়ে যায় তার। এই বাড়িতে সবিন ছাড়া আর কেউ তেকে এত ভালোবাসে বলে মনে হয় না। ভার্সিটি থেকে বাড়ি ফিরছে লিজা। প্রতিদিন বাড়ির গাড়িতে আসে, তবে আজকে ইচ্ছে হলো নিজে হেঁটে বাসা পর্যন্ত যাবে। ড্রাইভারকে বলেছে আরো পরে আসতে। এদিকে ক্লাস সবগুলো না করে একা একা বেরিয়ে পড়েছে। সামনেই পার্ক। লিজার ইচ্ছে হলো সেখানে যাবে, যদিও শিশু পার্ক, তবে একদিন শিং ভেঙে বাছুরের দলে নাম লেখালে খারাপ কিছু হবে না। লিজা পার্কের ভিতরে এসেছে। একদল বাচ্চারা মনের আনন্দে খেলা করছে সেখানে। এই বাচ্চাগুলোর প্রাণ উচ্ছল হাসি আর আনন্দ দেখে নিজের ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করছে তার। পাশে ফিরে তাকাতেই নজরে আসে একটা কাঠগোলাপের গাছ। সাদা সাদা ফুল ফুটে আছে পুরো গাছে। হাত দিয়ে ছুঁয়ে দিতে ইচ্ছে করলো। দেরি কেন, চলে গেছে গাছটির কাছে। একটা ফুল ছিঁড়ে গুজে নিয়েছে কানের পাশে। দূরে দাঁড়িয়ে থাকা একজোড়া চোখ পর্যবেক্ষণ করছে লিজাকে। বিড়বিড় করে বলছে সে, কাঠগোলাপের মতোই সুন্দর তুমি। ভাইয়ের কথা কানে এসেছে তের। ভাইয়ের দিকে তাকিয়ে মুস্কি হাসে। হেঁটে যাচ্ছিল লিজার দিকে, তখনই কোথা থেকে 2-3টা ছেলে আসে। লিজা তাকাতেই ছেলেটির বলা কুরুচিপূর্ণ কথা কানে আসে তার। কি গো মামুনি, একা কেন? কেউ নেই বুঝি? 3জন আছে, চলবে নাকি আরো কাউকে ডাকবো? ভয়ে কয়েক পা পিছিয়ে যায় লিজা। ছেলেগুলো সাহস পেল তাকে ভয় পেতে দেখে। হাত ধরতে যাবে, তখনই শক্তপোক্ত কিছু উড়ে এসে হাতে পড়ে। ছেলেটি ব্যথায় অন্য হাত দিয়ে চেপে ধরেছে। সাথে সাথে রেগে মেগে তাকালো ছেলেটি। তার তাকানো অনুসরণ করে বাকিরাও তাকিয়েছে। তে দাঁড়িয়ে আছে একটা হাঁটু পর্যন্ত সাদা টপস আর কালো রঙের জিন্স প্যান্ট পরে। চোখের সানগ্লাসটা তুলে মাথায় নিয়েছে। তে এগিয়ে আসে, মুখোমুখি দাঁড়ায় ছেলেগুলোর। পিছে পিছে আসে সবিনও। রাগ তার সীমা ছাড়িয়েছে, ছেলেগুলোকে মেরেই ফেলবে এখন। তে আটকালো ভাইকে। হাতে থাকা ইটের আধ ভাঙা টুকরোটা এক হাত থেকে অন্য হাতে নিতে নিতে ছেলে 3টাকে বলল, কি বললি তখন? শুনতে পায়নি, আবার বল। ছেলেটা রেগে গালি ছাড়তে যাবে, তখনই থামিয়ে দেয় পাশের 2টা ছেলে। মুখ চেপে ধরে। তের দিকে তাকিয়ে বলে, না না, কিছুই বলেনি, এইটুকু বলি দৌড় লাগিয়েছে উল্টো পথ ধরে। 2টো পালালো। হাতে ব্যথা পাওয়া ছেলেটা পড়ে গেছে হোঁচট খেয়ে। সবিন গিয়ে ছেলেটার আঘাত পাওয়া হাতটা শক্ত করে ধরে টেনে তুলে তাকে ইচ্ছে মতো মারতে থাকে ছেলেটাকে। বেচারা কিলু খুশি আর নিতে পারছে না। লুটিয়ে পড়ে লিজার ভাই। আপনি আমার বোন লাগেন, আর জীবনে এমন করব না, মাফ করে দেন আফা। লিজা হা করে তাকিয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। না পেরেই বলছে, যা মনে এসেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যান আপনি। নিজের জান বাঁচিয়ে পালিয়েছে ছেলেটি। দৌড়ানোর স্টাইল দেখে হাসি পেল লিজার। এই মুহূর্তে লিজার হাসি দেখে রাগ হলো সবিনের। তোমার ভাই না এত টাকা, এত অহংকার, তার বোনকে একা ছেড়ে দিয়েছে। কোনো অঘটন ঘটে গেলে কি করতে তুমি? সবিনের কথা ভালো লাগলো না লিজার। এই সবিন সবসময় জাঙ্কুককে নিয়ে আজে বাজে কথা বলে, যেটা একেবারেই অপছন্দ ওর। আমার ভাইকে নিয়ে কিছু বলবেন না, আমাকে বাঁচিয়েছে তে। আমার ভাইয়ের সম্পর্কে আপনার মুখ থেকে কোনো কথা শুনতে রাজি নই আমি। যেমন ভাই তেমন তার বোন। অহংকারে মাটিতে পা পড়ে না দুটোর। ঝগড়া বাজছে দেখে তে ভাইকে বলে, আহ ভাই থামো তো। থামবে কেন? তোর ভাই তো ভাঙা রেডিও, যেখানে পারে আমার ভাইকে নিয়ে যাতা বলা শুরু করে। আর একবার কিছু বলে দেখুক, ভাঙা রেডিও পুরোপুরি ভেঙে গড়িয়ে দেবো আমি। একটা ক্যাফেতে মুখোমুখি বসে আছে সবিন আর লিজা। লিজা ঠিক পাশেই বসেছে তে। একবার তাকাচ্ছে ভাইয়ের দিকে, তো আরেকবার তাকাচ্ছে বান্ধবীর দিকে। চোখে চোখে যুদ্ধ হচ্ছে দুজনের মধ্যে। তে মাথায় হাত ঠেকিয়ে বলছে, তোমাদের চোখে চোখে ঝগড়া শেষ হলে আমাকে বলো, কিছু অর্ডার দিই। তোর ভাই আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে টমেটো সস দিয়ে মাখিয়ে কাঁচা গিলে খাবে। এই চাইনিজ কোম্পানির নষ্ট প্রোডাক্টকে চুপ করতে বলতো। এত সময় ধরে দেখে যাচ্ছে তে, সেই পার্কে ঝগড়া শুরু হয়েছিল, এখনো চলবে এমন অবস্থা। আল্লাহ, থামবে তোমরা? তের বড় সড়ো ধমক খেয়ে দুজনেই চুপসে গেল। লিজার কিছু খেতে ইচ্ছে করছে না, কিন্তু তে তাকে না খাইয়ে ছাড়বেও না। সেজন্য না পেরেই কফি খাবে বলেছে লিজা। তে অর্ডার দিয়েছে, সাথে সাথে কথা বলছে তে আর লিজা। সবিন ফোন ঘাটছে, মাঝে মধ্যে আবার তাকাচ্ছে লিজার দিকে। এই মেয়েটাকে পছন্দ করে সে, কিন্তু বারবার কিভাবে যে ঝগড়া লেগে যায় বুঝতেই পারে না। লিজার সাথে তের ফ্রেন্ডশিপ সেই স্কুল লাইফ থেকে। একই স্কুল কলেজে পড়েছে দুইজন। পাশাপাশি বাসা ছিল আগে,
তার উপরে জাংকুকের আব্বু আর তের আব্বু ছোটবেলার বন্ধু, সেই জন্য দুই পরিবারের মধ্যেও সম্পর্ক ছিল ভালো। তবে 2 বছর আগে যখন তে নিজের বিয়ে ভেঙে দিল, সেই থেকে এক বাড়ির মানুষের অন্য বাড়িতে আসা যাওয়া কমে গেছে বলা চলে। জাংকুকের সাথেও শোভিনের সম্পর্ক ছিল ভালো, যদিও লিজা অনেক ছোট জাংকুকের থেকে, তবুও বন্ধুসুলভ আচরণ করত। কিছু কারণে এখন আর তেমন কথা হয় না, ভালো লাগে না জাংকুককে। জাংকুকের কাজে তার প্রতি ভালো লাগা কম, খারাপ লাগাটাই বেশি কাজ করে শোভিনের মনে। ক্যাফের কাচের দরজাটা ঠেলে ভিতরে প্রবেশ করেছে কেউ, না চাইতেও তীর চোখ যায় সেদিকে। কালো শার্ট, কালো প্যান্ট, হাতে কালো বেল্টের ঘড়ি, পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই যেন কালো দিয়ে ঢেকে রেখেছে। এই শ্যামবর্ণের সুদর্শন যুবকের প্রেমে পড়েছিল অষ্টাদশীতে। তার থেকে সাড়া পায়নি এমন নয়, সবসময় মনে হতো মানুষটা ভালোবাসে তাকে, কিন্তু সময়ের সাথে সাথে মানুষের পছন্দেও যে মরিচা পড়ে, এই মানুষটাকে না দেখলে জানতো না তে। নিজেই নিজেকে জিজ্ঞাসা করছে, কেন এই মানুষটাকে দেখে মনে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। মুহূর্তের মুখের হাসি মিলিয়ে গেল তের। জাংকুকের ঠিক পাশে এসে দাঁড়িয়েছে রোজি, সাথে সাথে উঠে দাঁড়িয়েছে তে। টেবিলের উপরে রাখা নিজের পার্সটা হাতে নিয়ে বলছে ভাইকে, এখান থেকে চলো ভাইয়া, ভালো লাগছে না আমার। কি হলো হঠাৎ করে? খাবারটা শেষ করে নেই, দাঁড়া। আজকে রেস্টুরেন্টের সব খাবার এই রাক্ষসের পেটেই গিয়েছে। টাকা কি তোমার ভাই দিয়েছে? আমার টাকায় আমি খেয়েছি। এত কথা কিসের? মাথা মোটা মহিলা কথাকার। সব কথা আমার ভাইটাকে টানা বন্ধ করুন। শোভিন আর লিজার কাজে বিরক্ততে এত বড় ছেলে মেয়ে দুজন ঝগড়া করছে কিভাবে বাচ্চাদের মতো। পাশের টেবিলে বসে থাকা লোকজন তাকিয়ে দেখছে আর হাসছে। থাকো, তোমরা ঝগড়ার কম্পিটিশন শেষ করেই না হয় যেও, আমি গেলাম। তে চলে যাচ্ছিল, শোভিন আর লিজা পেছু নিয়েছে তার। কিছু দূর যেতেই থেমে যায় তের পা। জাংকুক এসে পথ আটকে দাঁড়িয়েছে তার। লাভবার্ড, চলে যাচ্ছ কেন? তোমার জন্যই তো এমার্জেন্সি রোগী রেখে আসলাম আমি। আমি আসতে বলেছি আপনাকে? মুখে না বললেও তোমার মন আমাকে ডাকছিল আর বলছিল, বুক চিনচিন করছে, হায় মন তোমায় কাছে চায়। দূরে দাঁড়িয়ে থাকা লিজা মিটি মিটি হাসছে ভাইয়ের কথায়। তে ভুরু কুচকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে জাংকুকের দিকে। সামনে থেকে সরুন। লাভবার্ড, রাগ করছো কেন? আমার মন বলছিল তুমি আমার কথা ভাবছো, দেখা না দিলে তো কষ্ট পেতে, তাই চলে এসেছি। এমনিতেই মানুষের কষ্ট আমার সহ্য হয় না, আর তুমি তো আমার ভবিষ্যৎ বাচ্চাদের আম্মু, কষ্ট দিয়ে কি করে বলো? শোভিন আর লিজা দূরেই দাঁড়িয়ে আছে, তবে শুনতে পাচ্ছে সবটাই। লিজা বলেছে জাংকুককে মেসেজ করে সে তেয়ের সাথে আছে। শোনা মাত্রই চলে এসেছে জাংকুক। শোভিনের রাগ হচ্ছে জাংকুকের কাজে, কিন্তু কিছু বলছে না। তেই বিরক্ত হচ্ছে, বুঝতে পারলেই মাত্র জাংকুককে দেখে নিবে, সে ভেবেছে এটাই। এইদিকে রাগে মাথা খারাপ রোজি দাঁত কিরমির করে তাকিয়ে আছে তেয়ের দিকে। রোজির রাগ দেখে হাসি পাচ্ছে তের। রোজির কানে গিয়ে ফিসফিস করে বলছে, দেখলি তো আপু, বলছিলাম না তোর হবু বরকে সামনে রাখতে। রোজি আরো রেগে গেছে তেয়ের কথা শুনে। ভুরু কুচকে তাকিয়েছে তেয়ের দিকে, পারলে গায়ে হাত তুলতেও দেরি করতো না। এখানে লোকজন বেশি, তাই চুপ আছে, কিছু বলে না। লিজাকে ডেকে নিয়ে ড্রাইভার দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে জাংকুক। তেকে নিয়ে চলে যাচ্ছিল শোভিন, গাড়ি স্টার্ট দিবে, তখন চোখ যায় অপর পাশে। দেখতে পায় লিজার পাশে বসে আছে জাংকুকের বন্ধু ইউনো। লিজা হেসে হেসে কথা বলছে তার সাথে। শোভিনের মাথায় দপাদপ আগুন জ্বলে উঠল। রাগে গাড়ির স্টারিং চেপে ধরেছে শক্ত করে। তে ভাইয়ের দিকে তাকালো, তার দৃষ্টি অনুসরণ করে আবার সেদিকে তাকালো, দেখলো লিজাকে। রাগের কারণ বুঝলো। এখন শোভিনের কাঁধে হাত রেখে বলছে তে, দেখা হলে ঝগড়া, আবার অন্য কারোর সাথে কথা বলে এত জেলাসি, কাহিনীটা কি? আমি যা ভাবছি তাই? ঢং করছিস, জানিস না তুই? তে হেসে উত্তর দেয় ভাইয়ের কথায়, হ্যাঁ জানি। তোমার মুখ থেকে শুনতে চাইলাম আবার। চিন্তা নেই, লিজার কোনো পছন্দ নেই। আমার ভাইয়ের বউ হবে বলে কারোর আগে সাড়া দেয়নি সে। বোনের কথা চিন্তামুক্ত হলো শোভিন। গাড়ি স্টার্ট দিয়েছে শোভিন। আজকে তের অফিসে জয়েন করার কথা। লিজার ভার্সিটির রাস্তা দিয়ে যাচ্ছিল তারা। শোভিন বড় হলো, কাজকর্ম সব তার বাচ্চাদের মতো। গাড়ি থামিয়ে তেকে বলছিল তখন, কতদিন আমরা ঘুরি না, চল ঘুরে আসি আজকে। তেও না করেনি, কিন্তু যখন দেখলো তাকে নিয়ে বাচ্চাদের পার্কে ঘুরতে এসেছে তখন কি বলবে। রাগ করবে না খুশি হবে বুঝতে পারছিল না কিছুই। তবে সেখানে গিয়ে যে লিজা দেখা পাবে এটাও ভাবেনি। এইদিকে জাংকুক আর রোজি গিয়েছে একটা গহনার দোকানে, সাথে আবার জাংকুকের ড্রাইভারও আছে। জাংকুকের ছোটই হবে, সবসময় সাথে সাথে থাকে তার।
ওনার ঘর আলো করে এসেছে এক ছোট সন্তান। বেশি দিন হয়নি জাঙ্কুকের হুট করে মনে পড়লো কথাটা। আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তোমার না ছেলে হয়েছে? আমার বউয়ের স্যার। জাঙ্কুক মাথা ঘুরিয়ে চোখ গরম করে তাকিয়ে আছে আকাশের দিকে। এই আকাশকে কিছু জিজ্ঞাসা করলে এমন উত্তর দেয়, নিজে উল্টো প্রশ্ন না করে উত্তর বোঝা মুশকিল। বলত, ওটাই বলেছি। জাঙ্কুকের ধমকে ভয় পেয়ে যায় আকাশ। কিছুটা দূরে সরে গিয়ে আবারও ভয় ভয় বলছে, হ্যাঁ স্যার, কেন? ওর নাম কি রেখেছো? আকাশ বেচারা হা করে তাকিয়েছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের হাসি পেল আকাশের মুখের ভঙ্গি দেখে। রোজির হাতে 2-3টা শপিং ব্যাগ ছিল, আনিয়েছে জাঙ্কুকি। বাচ্চাদের জামা কাপড়ের ব্যাপারে ধারণা নেই তার, তাই ডেকে এনেছে রোজিকে। শপিং ব্যাগগুলো নিয়ে আকাশের হাতে ধরিয়ে দিয়েছে। কিছু বলতে গেলে আবার চোখে ইশারা দিয়ে বলেছে কথা না বলে গাড়িতে গিয়ে বসতে। সব থেকে সুন্দর আর দামি আংটিটা হাতে তুলে নিয়েছে জাঙ্কুক। চোখ বন্ধ করে ইমাজিন করছে বাড়ি ভর্তি মেহমান সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে। পরনে তার হালকা গোলাপি রঙের লেহেঙ্গা। জাঙ্কুক গিয়ে হাত ধরে নিয়ে এসেছে তাকে। সবার সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করছে। তে বেশ সময় নেয়নি উত্তর দিতে। জাঙ্কুক তার হাতের আঙুলে পরিয়ে দিয়েছে সাদা পাথরের ডায়মন্ডের সুন্দর আংটিটা। জাঙ্কুকের লাভবার্ডকে মানিয়েছে ভালো। এইদিকে রোজি, তার মুখে হাসি। ভাবলো আংটিটা কিনেছে জাঙ্কুক তার জন্যই, কিন্তু এত সময় হলো দিচ্ছে না কেন তাকে। রোজি নিজেই হাত দিয়ে নিতে চাইলো, জাঙ্কুক সরিয়ে নিয়েছে সেটা। ক্রেডিট কার্ড রোজির হাতে ধরে দিয়ে বলছে, যা লাগে নিয়ে নে, গাড়িতে ওয়েট করছি আমি, হসপিটালে যেতে হবে, তাড়াতাড়ি আয়। চলে গেল জাঙ্কুক। তার যাওয়ার দিকে অসহায়ের ন্যায় তাকিয়ে আছে রোজি। এই ছেলেটাকে ভালোবাসে সেই কলেজ লাইফ থেকে। এত কিছু করেও নিজের ভালোবাসা বোঝাতে ব্যর্থ হলো সে। কেন বোঝে না জাঙ্কুক? রোজি তাকে পাগলের মতো ভালোবাসে, নিজের করে চায় সবসময়। এইদিকে আজকে আর অফিসে যাওয়া হয়নি তে। বাড়িতে এসে বাবা চাচার বকাঝকা শুনেছে সবিন আর তে দুজনেই। তবে বেশি কথা শুনতে হয়েছে সবিনকেই। তের খারাপ লাগলো, আবার হাসি পেল। যাই করুক না কেন সব দোষ গিয়ে পড়ে সবিন বেচারার কাঁধে। এখন রাত প্রায় 8টার মতো ছাদে দাঁড়িয়ে আছে তে। আনমনে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে তে। আচমকা টান পড়ে তার হাতের কবজিতে। তাকিয়ে দেখতে পায় রোজিকে। চোখে মুখে রাগ নিয়ে তাকিয়ে আছে তের দিকে। রোজিকে রেগে তাকিয়ে থাকতে দেখে প্রশ্ন করে তে, কি হয়েছে? কি হয়েছে জানিস না তুই? কেন আসলি তুই তে? চলেই তো গিয়েছিলি, আসলি কেন আবার? মনে মনে কষ্ট পেল তে। রোজি যে তার আশাতে একেবারেই অখুশি ভালো করেই বুঝতে পারছে তে। কিন্তু এত রাগ তের প্রতি তার বোনের। আগে কত মিষ্টি করে কাছে টেনে মাথায় হাত বুলিয়ে দিত, স্নেহ করে কপালে চুমু এঁকে দিত। বছর 3 আগে রোজি আর আজকের রোজির মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। আমার আশাতে তোদের খুব ক্ষতি হয়ে যাচ্ছে কি? তা নয়তো কি? জাঙ্কুককে আমি ভালোবাসি সেই কবে থেকে, জানিস না তুই এটা? আবারও তুই আমাদের মধ্যে আসলি কেন? তোর জাঙ্কুকের প্রতি আমার কোনো কালই আগ্রহ ছিল না আপু, এখনও নেই। জাঙ্কুক তোমাকে ভালোবাসলে এত ভয় কেন তোমার? তের কথায় ঘাবড়ে গেল রোজি। তেকে সবসময় এটা বললো। রোজি জানে জাঙ্কুক তাকে ভালোবাসেনি একদিনের জন্য, সবসময় তাকে বন্ধুত্বের দোহাই দিয়ে দূরে সরিয়ে দিয়েছে তাকে। শুনে রাখতে, জাঙ্কুক আমার, ওকে তুই আমার থেকে কেড়ে নিতে পারবি না কখনো। বোনের চোখে মুখে ভয় দেখে হাসলো তে। চ্যালেঞ্জ করছিস? রোজি কথা বললো না, ভালো করেই জানে তেকে এখন যদি এটা বলে হ্যাঁ চ্যালেঞ্জ করেছি, তাহলে জাঙ্কুককে নিজের করিয়ে ছাড়বে তে। তে চলে যাচ্ছে ছাদ থেকে। যেতে যেতে রোজিকে বলছে, তে কারোর জন্য পাগল নয় রে আপু, অন্য কেউ যদি আমার জন্য পাগল হয় এখানে আমার কি করার আছে? রোজির ঘাবড়ে যাওয়া ভীতু মুখশ্রী দেখে হাসি পাচ্ছে তে। ইচ্ছে করেই বলেছে এভাবে। রুমে এসে বিছানা থপ করে বসে আছে। ফোনটা হাতে নিয়ে বেস্ট ফ্রেন্ডদের কল দিল। ঘুমানোর আগ পর্যন্ত আড্ডা দিয়েছে তে। ফোনে কথা বলছে আর বারবার মেসেজ অপশনে গিয়ে জাঙ্কুকের দেওয়া মেসেজগুলো পড়ে দেখছে। কিছুক্ষণ আগে একটা মেসেজ এসেছে, তে সেটা পড়ে দেখলো, লাভবার্ড তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, চোখের নিচে ডার্ক সার্কেল হবে, আমার সুন্দরী বউকে দেখতে পেতনির মতো লাগবে। না চাইতেও হাসছে তে। পরক্ষণে আবার বকাবকি করছে নিজেকে। এই লোকটার কথায় মনে এমন ভালো লাগা কাজ করে কেন? কেন নিজেকে আটকাতে পারে না তে। বন্ধুদের বিদায় জানিয়ে ফোনটাকে বেডসাইড টেবিলের ড্রয়ারে রেখে দিয়েছে, আর ভাববে না কাউকে নিয়ে। পরের দিন অফিসের কাচের দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করেছে তে। ভেতরে আসতে আসতে খুব সুন্দর করে পরিবেশটা পর্যবেক্ষণ করলো। কতদিন পর নিজেদের অফিসে পা রাখলো জানা নেই তের।
ভেতরে আসতে দেখা মিলল তের আব্বুর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যার নাম কাই। ছেলেটা বয়সে শোভিনের থেকে বড় হবে। আগে তের আব্বুর সাথে থাকতো সব সময়, এখন তার কাছ তেকে দেখে রাখা। অফিসের সব স্টাফরা এসে ফুলের বুকে দিয়ে ওয়েলকাম করেছে তেকে। মেয়েগুলো বারবার তের দিকে তাকাচ্ছে। পরনে তার কালো রঙের প্যান্ট স্যুট, স্ট্রেট করা চুল, মুখে হালকা প্রসাধনীর ছোঁয়া, অপরূপ সুন্দর লাগছে তেকে। তেকে নিয়ে শুনেছিল সবাই, আজকে সামনে থেকে দেখেও নিল। ভয়ে কেউ কথা বলছিল না। প্রথমে ভেবেছে হয়তো তে খুব রাগী, কিন্তু তের সুন্দর ব্যবহার, সবার সাথে সুন্দর করে হেসে হেসে কথা বলা মন কেড়ে নিয়েছে সবার। সবাই একটাই কথা বলছে বারবার, রোজিকে একদিনে এভাবে মিশতে দেখিনি কারোর সাথে, অথচ প্রথম দিন এসেই সবাইকে আপন করে নিয়েছে তে। রোজি এই মাত্র এসেছিল, সবার কথা কানে এসেছে তার। এবার যে তের প্রতি রাগটা যে ছিল তা আরও বেড়ে গিয়েছে। বাড়ি, অফিস, জাঙ্কুক সব কিছুই কি তে কেড়ে নিতে চাইছে তার থেকে। তেকে অফিসের সবটাই বুঝিয়ে দিচ্ছে কাই। তখনই গটমট করে হেঁটে তের অফিস রুমে প্রবেশ করেছে রোজি। কাই গিয়েছে কফি আনতে আর কিছু দরকারি কাগজপত্র আনতে। রোজি রেগে মেগে দাঁড়িয়েছে। এসে তের পাশের চেয়ারটা নিজের দিকে ঘুরিয়ে হুট করে তের হাতের ফাইলটা কেড়ে নিয়েছে। সমস্যা কি তোরতে? তের ঠোঁটের কোণে হাসি রাখা খেলে গেল। রোজি যেভাবে ফাইলটা কেড়ে নিয়েছিল ঠিক সেভাবেই রোজের হাত থেকে ফাইলটা এনে রেখেছে টেবিলের উপরে। পায়ের উপরে পা তুলে বসেছে। কথার উত্তর না দিয়ে এমন করায় রোজের অপমান বোধ হচ্ছে। রেগে আবারও বলতে যাচ্ছিল, তার আগে তে বলে উঠেছে, যদি বলি আমার সমস্যা তুই কি? আমি তোর সমস্যা? এক কথা দুইবার বলতে পারবো না। কফির কাপ হাতে তখনই আগমন ঘটে কায়ের। তে কায়ের দিকে তাকিয়ে বলছে, কাজের সময় যেন বাহিরের কেউ এসে আমাকে বিরক্ত না করে। রোজি বুঝলো তে তাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে। স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে সেখানেই। এই তেয়ের সাথে 2 বছর আগের দেখা তেয়ের কোনো মিল নেই। তেয়ের এত পরিবর্তন দেখে অবাক হলো রোজি। আগের থেকে আঘাত দিয়ে কিছু বললে কান্না করে ভাসিয়ে দিত, মিথ্যা বলে ভুল বোঝানো যেত, কিন্তু এই তে তাকে শত চেষ্টা করেও ভাঙতে পারবে না কেউ। কি ভাবছিস আপু? তেয়ের কথায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে রোজি। নিজেকে স্বাভাবিক করে প্রশ্ন করে তেকে, এত পরিবর্তন হলে কিভাবে তুই তে? যেভাবে পরিবর্তন হয়েছিস তুই। দীর্ঘশ্বাস ছাড়ল রোজি। হ্যাঁ, সে নিজেও পরিবর্তন হয়েছে। ভালোবাসাকে নিজের করে পেতে বোনের সাথে মিথ্যাচার করেছে, তাকে ভুল বুঝিয়েছে, কষ্ট দিয়েছে জেনে শুনে, কিন্তু অনুশোচনা হচ্ছে না তার। যাকে ভালোবাসে তাকে পাওয়ার জন্য এইটুকু স্বার্থপর হলে কি খুব ক্ষতি? কাই আসতে তার গানে গিয়েছে তের আদেশ। রোজিকে বলতে যাচ্ছিল চলে যেতে এখান থেকে, তার আগে রোজি বেরিয়ে গেছে। পরের দিন আবার লিজাকে নিয়ে জাঙ্কুক এসেছে শপিং মলে। লিজার জন্মদিন ছিল একদিন আগেই, বোনকে কিছু দেওয়া হয়নি তাই নিয়ে এসেছে আজকে। কেনাকাটা প্রায় শেষ। জাঙ্কুক একটা কালো রঙের সুন্দর জর্জেট শাড়ি হাতে তুলে নিয়েছে। ইমাজিন করছে তেকে এই শাড়িটা পরলে কেমন লাগবে। পরক্ষণে আবার ভাবছে, আমার লাভার তো সুন্দর, তাকে সবকিছুতেই মানায়। লিজা তখন থেকেই দেখে যাচ্ছে এসব জাঙ্কুক কার জন্য নিয়েছে তার বুঝতে বাকি নেই। এদিকে অফিস শেষে শোভিন আর তেও এসেছে। আজকে অফিসে দ্বিতীয় দিন ছিল তার। শোভিন কিনেছে ধরে বেঁধে। অন্য বিষয়ে খেয়াল থাকলেও কাজের প্রতি পুরোপুরি উদাসীন তার ভাই। তে এটা সেটা পছন্দ করে কিনছে। শোভিনের জন্য অনেক কিছু নিয়েছে। শোভিন শুধু দেখে যাচ্ছে। বোনের কাজ তার 2 হাতে কয়টা ব্যাগ ধরিয়ে দিয়ে পুরো শপিং মল ঘুরে বেড়াচ্ছে তে। এত সময় হলো এখনো তার কেনাকাটা শেষ হয়নি। শোভিন সুযোগ বুঝে কাইকে ডেকে এনে নিজের হাতের শপিং ব্যাগগুলো কাছে গুছিয়ে দিয়েছে। কাজ আছে বলে তেকে রেখে গেছে শপিং মলে। ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে বলেছে বোনকে। তের এমনিতে অনেক সময় লাগবে তাই আটকায়নি শোভিনকে। এদিকে জাঙ্কুক ফোনে কথা বলতে বলতে এসেছিল অন্যদিকে। তখনই দেখতে পায় তেকে। তের পা থেকে মাথা পর্যন্ত ভালো করে পর্যবেক্ষণ করলো জাঙ্কুক। সবই ঠিক আছে, কিন্তু তের ড্রেস আপ ভালো লাগলো না জাঙ্কুকের। এই মানুষ মেয়েদের মতো থাকবে। জাঙ্কুকের লাভবার্ডকে এসব মানায় না। তে গিয়েছে চেঞ্জিং রুমে। দরজা না আটকে আয়নার সামনে দাঁড়িয়ে দেখছে জামাটা তাকে মানাবে কিনা। ঠিক সেই সময় চেঞ্জিং রুমে ঢুকেছে জাঙ্কুক। দরজাটা আটকে হেলান দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, কথা না বলে। পিছনে থাকা জাঙ্কুককে আয়না দেখতে পেয়েছে তে। তড়িৎ গতিতে মাথা ঘুরিয়ে তাকিয়েছে তার দিকে। তে এক প্রকার চিৎকার করেই বলে উঠেছে, আপনি এখানে কি করছেন? জাঙ্কুক দ্রুত এগিয়ে এসে তের মুখ চেপে ধরেছে। আরে এত জোরে চিৎকার দিয়ে উঠেছো কেন? আমি এখানে আসতে বললেও শুনতে পারবো। তে ভোর কুচকে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক বুঝলো
তে রেগে গেছে তাই ছেড়ে দিয়েছে। লজ্জা নেই আপনার? না, আমার লজ্জা শরম সব বাজারে বিক্রি করে এসেছি, জানো না তুমি? এখান থেকে বেরিয়ে যাবেন না চিৎকার করে লোক ডেকে আনবো? লোক ডেকে লাভ নেই বেব, আমার কেউ কিছু করতে পারবে না, বুঝলে তুমি? থাকুন তাহলে আপনি এখানে, যাচ্ছি আমি। তে যেতে চাইলে জাঙ্কুক তার হাত ধরে নেয়, বিরক্ত হয়তে কিছু বলতে চাইলে জাঙ্কুক সুযোগ না দিয়ে এক টানে মিশিয়ে নেয় তেকে তার বুকের সাথে। এত জোরে জাঙ্কুকের শক্ত বুকের সাথে ধাক্কা খেয়ে নাকটা চাপা হয়ে যাওয়ার মতো অবস্থা তার। জাঙ্কুকের দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলছে তে, হচ্ছেটা কি এসব? প্রেম ভালোবাসা হচ্ছে, তুমি চাইলে আদরও দিতে রাজি। তে ইচ্ছে করছে জাঙ্কুককে ধাক্কা দিয়ে ফেলে দিতে, চেষ্টা করলেও ব্যর্থ হচ্ছে বারবার। জাঙ্কুকের শক্তির কাছে সে তো কিছুই না। জাঙ্কুক হাসছে ঠোঁট কামড়ে, এগিয়ে যাচ্ছে তের দিকে। জাঙ্কুকের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো না তে। লক্ষ্য করলো সে নিজের সাথে জাঙ্কুকের অধরের ইঞ্চি দুয়েক দূরত্ব আছে মাত্র। জাঙ্কুককে কিভাবে আটকাবে রে? কোনোভাবেই যে নিজের থেকে দূরে সরাতে পারছে না জাঙ্কুককে। জাঙ্কুক আরও কিছুটা এগিয়ে আসতেই তে চোখ বন্ধ করে নিয়েছে সাথে সাথে। জাঙ্কুক হাসলো তের অবস্থা দেখে, কানের কাছে গিয়ে ফিসফিস করলো, ভয় নেই লাভবার্ড, তোমাকে নিজের বউ বানানোর আগে অধরের স্পর্শ দিচ্ছি না আমি। জাঙ্কুকের কথা কানে যেতেই চোখ মেলে তাকিয়েছে তে। জাঙ্কুকের দিকে তাকাতেই দৃশ্যমান হয় তার হাসি মাখা ফর্সা মুখটা। এই পাগল করা হাসির অধিকারী ছেলেটাকে ভালোবাসতো সে। তের ধ্যান ভাঙে আবারও কানে আসে জাঙ্কুকের কথা। দেয়ালে পিঠ ঠেকিয়ে দু হাতে বুকে ভাঁজ করে বলছে জাঙ্কুক, তোমার জন্যই আমার বাচ্চারা পৃথিবীতে আসতে এত সময় নিচ্ছে। তে হা করে তাকিয়েছে, জাঙ্কুক কি বলল কিছুই বোধগম্য হলো না তার। বিয়ে শাদীর নাম নেই, বাচ্চার চিন্তা, এইসব একমাত্র জাঙ্কুকই মানায়। মানে কি এসবের? তুমি রাজি হলে আজকে কাজী ডেকে বিয়ে করে নিতাম, তারপর আর কি পরিশ্রম করলে ফল পেতাম, কিন্তু তুমি তো রাজি হবে না। জাঙ্কুক চলে যাচ্ছিল কথাটা বলি দরজা খুলে বেরিয়ে যেতেই তেও বেরোতে যায়। তখনই আবার সামনে এসে দাঁড়ায় জাঙ্কুক। তের কাছে এসে হাত দিয়ে তার গালের পাশে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে বলে, চিন্তা নেই লাভবার্ড, আমি পরে বাচ্চাদের গালে পাপে দিয়ে বলে দেব তোমাদের মায়ের শুভ দিয়ে একটু দেরি হয়েছে, তাই তো তোমাদের পৃথিবীতে আসতে একটু সময় লাগলো। তে রাত কিরমির করে হাতের ব্যাগটা তুলে মারতে যাচ্ছিল জাঙ্কুককে। অঘটন ঘটবে বুঝতে পেরে দ্রুত সরে গিয়েছে জাঙ্কুক। জাঙ্কুককে খুঁজতে খুঁজতে তার ড্রাইভার আকাশ এসেছিল সেদিকে। জাঙ্কুক সরে যাওয়ায় আকাশ বেচারার কাঁধে গিয়ে লেগেছে ব্যাগটা। নিজের কাজে সফল হওয়ায় তে প্রথমে খুশি হয়েছিল, পরে যখন দেখলো আঘাতপ্রাপ্ত ব্যক্তি অন্য কেউ তখন লজ্জায় জিভ কেটে ধরেছে তে। কাকে মারতে গিয়ে কাকে মেরে দিয়েছে বুঝতেই পারেনি তখন। আকাশ কাঁধে হাত ঘষে একবার তাকাচ্ছে তের দিকে তো আরেকবার তাকাচ্ছে জাঙ্কুকের দিকে। এমন ড্যাব ড্যাব করে চাহনি দেখে হাসি পেল জাঙ্কুকের। কাছে এসে কাঁধে হাত ছুঁয়ে বলছে, আহারে বাচ্চাটা লেগেছে। আকাশ ব্যথা পেয়েছে ঠিকই, কিন্তু জাঙ্কুকের বলার ধরনে মনে হলো মজা করছে তার সাথে। স্যার, এইটুকু বলছে মাত্র, পুরো কথা শেষ হওয়ার আগেই জাঙ্কুক প্রশ্ন ছুড়ে দিয়েছে আকাশের দিকে, তুই কি বলতে চাইছিস আমার ভবিষ্যৎ বাচ্চাদের আম্মু তোকে মার্ডার করতে চেয়েছিল? আমি তো কিছুই বলিনি স্যার। চুপ করা হামুক, যখন তখন যেখানে সেখানে এসে আমার প্রেমের 12টা না বাজালে তোর হয় না? আকাশ কি বলবে ভেবে পাচ্ছে না, হাবা গোবার মতো দাঁড়িয়ে আছে বেচারা। তে তার কাছে ক্ষমা চাইলে বারবার বলছে এখানে তের কোনো ভুল নেই। আকাশের ব্যবহারে মুগ্ধ হলো তে। এরকম একটা খরগোশের সাথে এই ভালো মানুষ বেচারা কিভাবে চলাফেরা করে। বারবার ফোন বাজছে তের ফোনে। সবিন তাকে খুঁজতে খুঁজতে না পেরে ফোন দিয়েছে। জাঙ্কুকের পাশ কেটে চলে গেছে তে সেখান থেকে। এইদিকে সবিন আর লিজার মধ্যে লেগেছে তুমুল ঝগড়া। জাঙ্কুক তেকে খুঁজছিল, এইদিকে লিজা তার ভাইকে খুঁজছিল বেখেয়ালি ভাবে, আর তার ধাক্কা লেগে যায় দুজনে। সেই যে একজন আরেকজনকে দোষারোপ করা শুরু করেছে, এখনো চলছে। চোখ কি বাসার আলমারিতে রেখে এসেছো? নিজে ধাক্কা দিয়ে আবার আমাকে অপমান করছো? আসছে আমার সম্মানওয়ালা ব্যক্তি, মান সম্মান থাকলেই না আপনাকে অপমান করব আমি? লিজার কথাটা পছন্দ হলো না সবিনের, চেঁচিয়ে বলে উঠেছে, লিজা তুমি আজকাল বেশি পাকনামো করছো। লিজা মুখ ভেঙচি কেটে কোমরে 2 হাত চেপে বলছে, হুলো বিড়াল কোথাকার, আপনার চেঁচামিতে ভয় পাই না আমি। তুমি আবার আমাকে অপমান করলে? হ্যাঁ করলাম, কি করবেন এখন? বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাবে? ঝগড়ার মাঝখানে সবিনের মুখ থেকে এমন উদ্ভট কথা শুনে কি বলবে বুঝতে না পেরে হা করে তাকিয়ে আছে লিজা। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। যার সাথে দেখা হলে কারণে অকারণে ঝগড়া হয়, সে লিজাকে বিয়ে করবে বলছে। লিজার বোকা বোকা চাহনি দেখে হাসলো সবিন। হাতটা ধরে একটা শপিং ব্যাগ ধরিয়ে দিয়েছে। শুভ জন্মদিন রাগিনী। এবার অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছলো লিজা।
তার জন্মদিনের কথা সবিন কিভাবে জানলো? কিছু বলতে গেলে সুযোগ না দিয়ে সবিন চলে গেছে সেখান থেকে। দূরে দাঁড়িয়ে কেউ দেখেছে সবটাই, যে কেউ দেখলে বলে দিবে সবিনের ভালো লাগা আছে লিজার প্রতি। গাড়ির দরজা ঠেলে ভিতরে ঢুকবে এমন সময় রিং হয় তীরের ফোনে। চোখের সামনে আনে ফোনের স্ক্রিনে ভেসে ওঠে লিজার নামটা। ফোনটা ধরে কানে নিয়েছে এমন সময় পেছন থেকে ডেকে উঠেছে লিজা। এই মেয়ের কাজে মাঝে মধ্যে হাসি পায় তের। এই যে এখন এত কাছাকাছি আছে, ডাকলেই শুনতে পাবে, তবুও ফোন দিয়েছে অকারণে। লিজা এসে তের সামনে দাঁড়িয়েছে, তার হাত ধরে নিজের জায়গায় তেকে নিয়ে তের জায়গায় এসে দাঁড়িয়েছে সে। তে অপেক্ষা করছে লিজার কথা শোনার জন্য। কিসের জন্য দাঁড় করালি? আমার গিফট কোথায়? কিসের গিফট? কোনো স্পেশাল ডে আছে নাকি? লিজা গাল ফুলিয়ে মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে। একমাত্র বেস্ট ফ্রেন্ড হয়ে তার জন্মদিনের কথা ভুলে গেল কিভাবে তে। লিজার রাগ দেখে মনে মনে হাসলো তে। হাতে থাকা ব্যাগ থেকে একটা সুন্দর বক্স বের করে নিয়েছে। বক্সের ভিতরে আছে একটা ডায়মন্ডের পেন্ডেন্ট। এটা আসার সময় লিজার জন্য নিয়ে এসেছিল তে। সেদিন এমনভাবে দেখা হলো, দিতে পারেনি, তাই ভেবেছিল আজকেই দেবে। এখানেও যে লিজার সাথে দেখা হয়ে যাবে ভাবিনি এটা। এই নাও রাগিনী আপু, তোমার গিফট। কথাটা শোনা মাত্রই তাকিয়েছে লিজা। এত সুন্দর আকর্ষণীয় বক্স, ভিতরে না জানি কি আছে, এই ভেবে চট করে হাতে নিয়েছে বক্সটা। তেকে জড়িয়ে ধরে গাড়ি চুমু দিয়েছে। নাটক করলি কেন তাহলে? রাগিনীকে রাগাতে। লিজা ড্রাইভিং সিটে বসে থাকা সবিনের দিকে তাকিয়ে আবার তের দিকে তাকিয়েছে। তুই ওই ভাঙা রেডিওর মতো আমাকে রাগিনী বলে ডাকছিস কেন? ভালো হবে না কিন্তু, সময় থাকতে ভালো হয়ে যেতে গেলাম আমি। লিজা কথা বলতে বলতে তার হাতে থাকা শাড়ির প্যাকেটটা গাড়ির জানালা দিয়ে ভিতরে রেখে দিয়েছে। এটা দিয়েছিল জাঙ্কুক, বলেছে যেভাবেই হোক তেকে দিতে, তাহলে যা চাইবে তাই দিবে। এত বড় সুযোগ মিস করে কিভাবে? এই সুযোগে ভাইয়ের পকেট খালি করবে এই চিন্তা করেছে। লিজার যাওয়ার দিকে তাকিয়ে হাসছে তে। এই মেয়ে বড় হয়েছে কিন্তু আগের বাচ্চামো স্বভাবটা রয়ে গেছে এখনো।